হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ে প্রথম গল্প জ্ঞানচক্ষু, যেটি আশাপূর্ণা দেবী রচিত, এই গল্পটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই গল্পটিতে যাওয়ার আগে আমরা দু একটি তথ্য সংক্ষিপ্ত সহকারে জেনে নেব। এই যে তোমরা দেখতে পাচ্ছ আশাপূর্ণা দেবী, যেটি জ্ঞানচক্ষু গল্পের লেখিকা, তার সম্পর্কে যদি আমরা দু একটা তথ্য বলি, তো প্রথমে যেটা বলতে হয়, আশাপূর্ণা দেবী যে সময়ে বড় হয়েছেন সেই সময় কিন্তু তার জীবনে একটা প্রতিবন্ধকতা ছিল। কি প্রতিবন্ধকতা? তার যে ঠাকুমা ছিল সে কিন্তু কখনোই চাইতো না যে তিনি পড়াশোনা করুক, মানে আশাপূর্ণা দেবী পড়াশোনা করুক। কিন্তু তা সত্ত্বেও সেই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আশাপূর্ণা দেবী কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে হোক কিংবা পাঠ্যপুস্তকের বাইরে হোক, পাঠ্যপুস্তকের বাইরে মানে কি, তাতে একটা সিলেবাস, আমরা যেমন গতানুগতিক পড়াশোনা করি, যে 1 2 3 4 5 6, এরকম কিন্তু তার কিন্তু একটা শিক্ষা কিন্তু হয়নি। সেই জন্য একটা বিষয়বস্তুর বাইরে হোক, মানে পাঠ্য বিষয়বস্তুর বাইরে হোক, তিনি কিন্তু এইরকমভাবে একটা পড়াশোনা করেছেন। ঠিক আছে। আর সেই সময় তার দাদারা নানা রকম পড়াশোনা করতো, তাদের দাদাদের থেকে তিনি কিন্তু একটা নানা রকম শিক্ষা গ্রহণ করেছেন। তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল করতে পারো, তার জীবনটা যদি একটু দেখো তাহলে তুমি এটা লক্ষ্য করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলা হয়, তার যে একটা সমাজের প্রতি যে একটা যে দৃষ্টিভঙ্গি, তার কিন্তু একটা অসামান্য দৃষ্টিভঙ্গি ছিল। সেই দৃষ্টিভঙ্গির দরুনই তিনি সমাজের যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়বস্তুগুলো তার বিভিন্ন লেখাতে উপস্থাপন করেছেন। এর জন্য আমরা দেখতে পাই তার অজস্র রকম রচনা রয়েছে, অজস্র রকম লেখা লিখেছে। সেই সমস্ত লেখাগুলো তোমরা একটু অনুসরণ করলে দেখতে পাবে, দেখতে পাবে। তবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তার ত্রয়ী উপন্যাস। এই ত্রয়ী উপন্যাস তোমরা কিন্তু একটু কিন্তু খেয়াল রাখবে, কারণ কি, বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে কিন্তু এই ত্রয়ী উপন্যাসটা আসে। তার ত্রয়ী উপন্যাস কী কী? প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা, এই তিনটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব এই যে জ্ঞানচক্ষু, এই শব্দটির অর্থ কী। তো জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে প্রকৃত জ্ঞানের উন্মেষ বা বোধোদয়। তো এই বিষয়টাকে জ্ঞানচক্ষু বলা হয়, মানে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে একটা ভালোভাবে বুঝতে পারা, এটাই কিন্তু একটা জ্ঞানচক্ষু। ঠিক আছে। আচ্ছা, গল্পে যদি আমরা একটু লক্ষ্য রাখি, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে গল্পে তপন একটা অন্যতম প্রধান চরিত্র। সে কিন্তু তার এই গল্পে কিন্তু দু রকমভাবে জ্ঞানচক্ষু খুলছে। দু রকমভাবে কেমন হবে? তার প্রথম দিকে একটা আমরা দেখবো গল্পে যে একটা তার লেখালেখিতে একটা বিশেষ একটা স্বাদ রয়েছে। তো স্বাদ রয়েছে, সে বিভিন্ন রকম লেখা লেখে, তার নিজের রকম আহ, লেখা লেখে। তো একটা তার সে সময় একটা ধারণা জন্মে যে লেখকেরা বোধ হয়, যারা লেখালেখি, যাদের লেখা ছাপানো হয়, তারা বোধ হয় কোনো একটা ভিন্ন গ্রহের জীব। কিন্তু তার এই ধারণাটা কিন্তু পরবর্তীকালে দেখবো আমরা যে একটা ভুল বলে প্রমাণিত হচ্ছে। কেমন ভুল? যে নতুন বয়সে নতুন মানে ছোটো মাসির বিয়ে উপলক্ষে সে যখন মামা বাড়িতে যায়, তার নতুন মেসোমশাই একজন কলেজের অধ্যাপক সহ লেখক, আর তার বিভিন্ন রকম লেখা এটাকে ছাপাও হয়। তখন এই নতুন মেসোমশাইকে যখন দেখে, তখন সে বুঝতে পারে যে সাধারণ মানুষের সঙ্গে তো কোনো একটা এর কোনো কোনো পার্থক্য নেই, নতুন মেসোমশাইয়ের কোনো পার্থক্য নেই। তখন তার একটা জ্ঞানচক্ষু উন্মিলন ঘটে, আর একবার শেষের দিকে উন্মিলন ঘটে। শেষের দিকে আমরা গল্পানুসারে আমরা যখন দেখব, যদি দেখি, তাহলে তোমরা দেখতে পাবে যে তপনের লেখা গল্পটি নতুন মেসোমশাই যখন কারেকশন করে দিয়ে পত্রিকায় ছাপানো দেওয়ার কথা বলে দিয়ে পরবর্তীকালে চলে যায়, আবার পরবর্তীকালে সেই সন্ধ্যাতারা পত্রিকাতে, যেই পত্রিকায় তার তপনের লেখা গল্পটি প্রকাশিত হয়েছে, তো এইটা নিয়ে যখন তার বাড়িতে আসে, তখন তপন সেটাকে পড়তে গিয়ে দেখে যে গল্পের নাম আর গল্পকারের নাম ছাড়া তপনের যে লেখাটি, তপনের সম্পূর্ণটা লেখাটাই একদম কারেকশন করে পাল্টে দিয়েছে। তখন এটা তপন পড়তে গিয়ে তখন একটা প্রচণ্ড রকম ব্যথা অনুভব করে। আর সেই সময় তপন একটা সংকল্প গ্রহণ করে যে পরবর্তীকালে যদি কোনো লেখা ছাপাতে দিতে হয়, তো নিজে গিয়ে সে ছাপাতে দিবে, এতে ছাপা হোক না হয় না হোক। এই যে তপনের যে শেষের দিকে একটা জ্ঞানচক্ষু খুলছে, এই রকম দুরকমভাবে কিন্তু তপনের একটা জ্ঞানচক্ষু উন্মিলন হচ্ছে। ঠিক আছে, তোমরা এই বিষয়বস্তুটা একটু লক্ষ্য রাখতে পারবো। এবার আমরা গল্পের লাইন ধরে জেনে নেব কী বলা হয়েছে এখানে। দেখো, প্রথমেই বলা হয়েছে, দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে আবার একটু পেছন ফিরে দেখাতে হবে। তো এখানে কি বলা হয়েছে, দেখো, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে সে তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মিশুর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। আচ্ছা, এখান থেকে আমরা কী বিষয় জানতে পারলাম, যে তার তপনের ছোটো মাসি যার সঙ্গে তার বিয়ে হচ্ছে, মানে নতুন মেসোমশাই একজন
লেখক, আর তার অনেক বই ছাপা হয়। এই কথাটা যখন তপন শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, জলজন্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। তাহলে তাই জানতো না, কে কি জানতো না? তপন জানতো না যে লেখকেরাও যে একজন জলজন্ত এক সাধারণ মানুষের মতোই, এটাই তপন জানতো না। আচ্ছা, এখানে এরপরে কি বলা হয়েছে, লেখকেরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? তপনের সন্দেহ ছিল যে লেখকেরাও যে একজন তার বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো এক একজন সাধারণ মানুষ, এই বিষয়ে তপনের একটা সন্দেহ ছিল। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখো, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাহলে এই জায়গাটা একবার জ্ঞানচক্ষু খোলা হচ্ছে, আমি আগেই এই কথাটা বলেছিলাম তোমাদেরকে, এই বিষয়টা একটু লক্ষ্য রাখো। ঠিক আছে। তাহলে লেখক সম্পর্কে তপনের একসময় বিরূপ ধারণা ছিল, লেখকটা বোধহয় কোনো ভিন গ্রহের জীব, কিন্তু তার নতুন মেসোকে যখন দেখলো যে সাধারণ মানুষের মতোই, তার নতুন মেসোমশাই একজন মানুষ, তখন এই জায়গায় একটা জ্ঞানচক্ষু খুলছে, আর একবার শেষের দিকে খুলবে। ঠিক আছে, তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য রাখো, এই লাইনটা তুলে কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, আশ্চর্য কোথায় কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। সে ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমনের সময় ঘুমন। তার মানে তখন বুঝতে পারছে যে তার বাবা, ছোট মামা, মেজো কাকুর মতোই যে একজন তার নতুন মেসোমশাই হচ্ছে ওই রকমই একটা চাল চলন মানে করতেছে, তার আচার ব্যবহার করতেছে। এটা কিন্তু তখন বুঝতে পারছে যে সাধারণ মানুষের মতোই, তার লেখকেরা একজন সাধারণ মানুষের মতোই, এই বিষয়টা তখন কিন্তু বুঝতে পারছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেরোতে বেরোন সেজেগুজে। তাহলে তার বাবা, ছোট মামা, মেজো কাকুর মতোই ওই বিষয়বস্তুগুলোই করতেছে, আর তার নতুন মেসোমশাই ওই রকম ওই বিষয়বস্তুগুলোই করতেছে। তাহলে কোনো পার্থক্য নেই, তখন বুঝতে পারছে। আচ্ছা, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। তাহলে কোন বিয়ে উপলক্ষে এসেছে? ছোটো মাসের বিয়ে বাড়ি উপলক্ষে এসেছে, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে মেসোরও এদিকে গরমের ছুটি চলছে, তাহলে মেসোমশাই এই জন্যই শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন রয়ে গেছেন। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখো, তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। তাহলে অহরহ শব্দের অর্থ কি? অহরহ শব্দের অর্থ হচ্ছে প্রতিনিয়ত। ঠিক আছে, মানে প্রতিনিয়তই যে একজন প্রতিক্ষণ বা সারাক্ষণই যে জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে যে দেখতেছে, এটাই একটা তপনের একটা সুযোগ হয়েছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, আর সে সুযোগেই দেখতে পাচ্ছেন তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই একজন সাধারণ মানুষ। আচ্ছা, এই জায়গা থেকে একটা কোশ্চেন হতে পারে যে আর সেই সুযোগে দেখতে পাচ্ছেন তপন তাহলে কী দেখতে পাচ্ছেন? তপন এটা দেখতে পাচ্ছে যে যেটা তখন আগে একটা বিরূপ ধারণা ছিল লেখক সম্পর্কে, সেই ধারণাটা কিন্তু তার এখন দূর হয়ে গেছে। সে কী মনে হচ্ছে, লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, লেখকরা একদম সাধারণ মানুষের মতোই। এটা কিন্তু তপন এই সুযোগটাই কিন্তু করে নিতে পারছেন তার নতুন সমস্যাকে দেখে, এটাই তার একটা সুযোগ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, তবে তপনের বা লেখক হতে বাধা কি? যেহেতু নতুন মশাই একজন সাধারণ মানুষের মতোই, তাহলে তপনের বা লেখক হতে বাধা কি? এটা কিন্তু তপনের মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সে সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগে দিব্যি একখানে দিবনিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে গরমের ছুটি পড়েছে, শ্বশুরবাড়িতে মেসোমশাই রয়ে গেছেন, আর সেই সুযোগে দিবানিদ্রা মানে দিনের বেলাতে একটা নিদ্রা দিচ্ছে ছোটো মেসো। আর সেই সঙ্গে এখানে আরেকটা বিষয়ে কথা বলা হয়েছে, দেখো যে ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। ছোটো মাসি তার কার দিকে ধাবিত হয়, কেন ধাবিত হয়? তোমাদের এই কোশ্চেনটা অ্যান্সার পাওয়ার জন্য আমার আবার একটু পিছন ফিরে দেখাতে হবে। দেখো এখানে কী বলা হয়েছে, তপন অবশ্য না আ করে প্রবল আপদে তোলে, কিন্তু কে শুনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তাহলে এখান থেকে একটা আমরা বিষয় জানতে পারতেছি যে তপনের লেখা গল্পটি ছোটো মাসি
তপনের একটা কি মানে অনিচ্ছা সত্ত্বেও সে ছোটো মেসোর দিকে দেখাতে দেয়, মানে দেখাতে চলে যায়। ঠিক আছে, তাহলে সেই দিকে ধাবিত হয় বলতে মানে তপনের লেখা গল্পটি তপনের অনিচ্ছা সত্ত্বেও তপনের তপনে কি বলবো, তপনের একটা অনিচ্ছা সত্য যে তার ছোটো মেসোর দিকে একটা ধাবিত হচ্ছিল তাকে দেখানোর জন্য, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলা আছে, মুখে আ করলেও হয়। মুখে আ তপন এমনি থেকে আ করতেছে, না 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 এরকম আর কি করতেছে। দেখো এরপরে কি বলা আছে, কারণ লেখা, আচ্ছা আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমরা একটু খেয়াল রাখতে পারবো, তপন অবশ্য মাসের এই হইচইতে মনে মনে পুলকিত হয়। দেখো একদিকে তপন যেমন যেমন একদিকে মুখে আ করতেছে, আর অন্যদিকে মনে মনে কিন্তু একটা আনন্দিতও হচ্ছে। আনন্দিত কেন, তার নতুন মেসোমশাই তপনের নতুন একটা গল্প দেখবে, এই জন্য তপনের মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। আর সে সঙ্গে এখানে একটা কথা বলা হয়েছে, দেখুন, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোমশাই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। এখানে একটা ভালো একটা কথা বলা হয়েছে। তপন তাহলে এখানে কি একটা বিষয় দেখতে পাচ্ছি যে সে মুখে আ করতেছে, কিন্তু সে কিন্তু মনের মধ্যে থেকে একটা কিন্তু আনন্দিত হচ্ছে। আনন্দিত কেন, কারণ এখানে একটা কথা বলা হয়েছে, দেখো রত্নের মূল্য জহুরির কাছে। জহুরি কথার অর্থ কি, জহুরি কথার অর্থ তোমরা জানো যে যে প্রকৃত রত্ন বিশেষজ্ঞ, অর্থাৎ যে খাঁটি রত্ন চেনে। ঠিক আছে, যেমন স্বর্ণকার, তারা তারা রত্নের একটা মূল্য বুঝবে, কোনটা রত্ন আর কোনটা খাঁটি রত্ন আর কোনটা তার মধ্যে একটা ভেজাল রয়েছে, এই বিষয়গুলো তারা বুঝবে। তাহলে জহুরি কথার অর্থ হচ্ছে যে প্রকৃত রত্ন চেনে। আর রত্ন মানে এরাই রত্ন একটা ভালো চিনে, জহুরিরাই রত্ন একটা ভালো মতো করে চিনবে। আচ্ছা এখানে যদি আমরা এই গল্পটার মধ্যে আমরা খেয়াল রাখি, রত্ন হচ্ছে তপনের লেখা গল্পটি, আর জহুরি হচ্ছে কে, তপনের নতুন মেসোমশাই। তাহলে তপনের মনে হয়েছে যে তপনের লেখার গল্প যদি প্রকৃত অর্থ বুঝে তাহলে তার নতুন মেসোমশাই বুঝবে। এখানে এই কথাটা কোনো মানে কিন্তু এটাই। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলা হয়েছে দেখো, একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে। বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপাতে দেওয়া চলে। দেখো তপনে কিন্তু একটা প্রশংসাই করে দিয়েছে তার নতুন মেসোমশাই তপনের গল্পটা দেখার পর। ঠিক আছে, আচ্ছা এরপরে কী বলা আছে, তপন প্রথমটা হবে ঠাট্টা। তাহলে তপন কোনটা ঠাট্টা হবে, তপন এখানে তোমাদেরকে অ্যান্সার এটা হবে, সেটা বলতে হবে যে তপনের লেখা গল্পটি নতুন মেসোমশাই যখন পড়ে, সেটাকে পড়ে যখন তপনে একটা বাহবা প্রকাশ করে বলে যে তোমার গল্প তো বেশ হয়েছে, আর একটু কারেকশন করে করে দিলেই এই গল্পটাকে পত্রিকায় ছাপানো দেওয়া চলে, তখন এই কথাটাকে প্রথম ঠাট্টা ভাবেছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে কী বলা আছে দেখো, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণা ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কিন্তু দেখো এখানে আরেকটা কথা বলা আছে, মেসোর মুখে যেখানে একটা করুণার একটা ছাপ মূর্তি যখন ফুটে উঠতেছে, তখনও কিন্তু একটা তপনের মধ্যে একটা ইমোশনাল ভাবটা চলে আসতেছে। ঠিক আছে, তো তখন একটা আহ্লাদে কাঁদো কাঁদো ভাব। আচ্ছা এরপরে কি বলা হয়েছে, তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। এই লাইনটা তুলে বারবার দেখি টেস্ট করে কোশ্চেন আছে, তাহলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, তাহলে কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে, যে তপনের লেখা গল্পটি কারেকশন করে দিয়ে পত্রিকা ছাপানো দেয় মেসোর একটা কাজ হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলা হয়েছে, মেসো তেমনি করুণার মধ্যে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। তাহলে এই একটা প্রতিশ্রুতি দিল কাকে, তপনকে, কে, নতুন মেসোমশাই। আচ্ছা এরপরে কি বলা হয়েছে দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, তাহলে কোন কথাটা, যে তপনের লেখা গল্প মেসোমশাই কারেকশন করে দিয়ে একটা পত্রিকা ছাপিয়ে দিবে, পত্রিকা ছাপিয়ে, এই বিষয়টা একটা কথা ওঠে, তখন একটা গল্প লেগেছে, এই বিষয়গুলো উঠেছে সঙ্গে। আচ্ছা এরপরে কি বলা হয়েছে, আর সবাই তপনের গল্প শুনে হাসে। তাহলে সবাই তপনের গল্প শুনে আসে, তখন নতুন নতুন গল্প লিখতেছে, এই বিষয়গুলাই কেমন লিখবে, অতটুকু ছেলে, একটা ছোট্ট একটা ছেলে কেমন গল্প লিখবে, তার পত্রিকা ছাপানো হবে, এই বিষয়গুলো নিয়ে শুনেই একটা তপনের গল্প শুনে হাসে। ঠিক আছে, কিন্তু মেসো বলেন, না না আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, মানে তপনে একটা ভালো একটা দৃষ্টিশক্তি আছে লেখনির, নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে,
নয়তো, আচ্ছা এখানে কি বলা হয়েছে দেখো, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরা এইসব মাল মশলা নিয়ে বসে। তপন সেই দিকে যায়নি, ও শুধু ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখছে। এটা খুব ভালো ওর হবে। আচ্ছা এখানে একটা কথা বলা হয়েছে দেখো, এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই, এই বয়সে মানে তপনের যেরকম আর কি বয়স, ওই রকম বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে তারা কিসের গল্প লেখে? হয় রাজারানি গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরা এইসব মাল মশলা নিয়ে, মানে এইসব বিষয় নিয়েই তারা লেখে। ঠিক আছে, এখানে একটা কথা বলা আছে এইসব মাল মশলা নিয়ে বসে। তাহলে এইসব মাল মশলা বলতে তপনের সমবয়সী যারা, তারা যখন প্রথম গল্প লিখতে বসে, হয় তারা রাজারানি গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা কিংবা না খেতে পেয়ে মরা এইসব মাল মশলাই কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তপন আবার কোন কোন বিষয় নিয়ে লিখেছে? তপন ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। ঠিক আছে, এটা খুব ভালো ওর হবে, এটা খুব মানে এটা মেসমশাই একটা প্রশংসা করছে। আচ্ছা, এরপরে কি আছে? তপন বিহল দৃষ্টিতে দেখায়। বিহল মানে একটা অবাক দৃষ্টিতে দেখায় যে মেসমশাই এরকম একটা প্রশংসা করছে আমার গল্পের, এই জন্যই তপন কিন্তু একটু অবাক হয়ে যায়। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? তারপর ছুটি ফুরালে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তাহলে ওই গল্পটি নিয়ে এবার মেসো চলে গেলেন। তপনে কৃতার্থ হয়ে বসে দিন গুনে। কৃতার্থ মানে কি? যে কবে এবার গল্পটা তার একটা প্রকাশিত হবে, এরকম একটা কৃতার্থ হয়ে নিয়ে একটা কৃতার্থ হয়ে একটা বসে বসে সে তখন এবার কিন্তু দিন গুনছে। ঠিক আছে, এরপরে কী বলা হয়েছে দেখো। আচ্ছা, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। কোন কথাটাই? যে তপন এই গল্প লেখাটাই কালেকশন করে দিয়ে পত্রিকায় ছাপানো হবে, এই কথাটাই তপন রাত দিন ভাবছে। আচ্ছা, ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। এখান থেকে এই লাইনটা তুলে কোশ্চেন আছে, সেটা জানতে বাকি নেই। কোনটা জানতে বাকি নেই? তাহলে তপন ছোটোবেলা থেকেই রাশি রাশি গল্প শুনেছে আর এখন বস্তা বস্তা বই পড়ছে। আর গল্প জিনিসটা যে কী তার কাছে এই বিষয়টাই জানতে বাকি নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে? শুধু এটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ মানুষে লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা, তবে আর পায় কে তপনকে। তাহলে নতুন মেসোকে যখন বুঝতে পারলো যে সাধারণ মানুষেরাও একটা গল্প লিখতে পারে, লেখকেরা সাধারণ মানুষের মতোই আর সাধারণ মানুষরা গল্প লিখতে পারে, তখন আর তপনকে তাহলে কে পায়? তপনেরই বা লেখক হতে বাধা কোথায়? তো এই বিষয়গুলো তপনের মধ্যে একটা প্রশ্ন উঠছে। ঠিক আছে, আচ্ছা দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়েবাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েনি, আর কলমটি নিয়ে 3তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একা শুনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তাহলে এখানে এখানে একটু দেখো যে একটা কথা বলে যে দুপুরবেলা সবাই যখন নিথর মানে নিস্তব্ধ, দুপুরবেলা সাধারণত নিস্তব্ধই থাকে, তখন তপন কী করলো? তখন তপন হোম টাস্কের খাতা, যেটি তার মা তাকে কিন্তু বিয়েবাড়িতে আনতেও বাধ্য করেছিল, তাহলে হোম টাস্কের খাতা আর কি একটা কলম নিয়ে 3তলার সিঁড়ি পেয়ে উপরের দিকে উঠে একাসনে বসে, মানে একাকিত্বভাবে বসে সেখান থেকে আস্ত একটা গল্প লিখে ফেললো, একটা বড় একটা গল্প লিখেও ফেললো। আচ্ছা, এরপরে কী বলা হয়েছে? লেখার পর যখন পড়ল গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথায় চুল খাড়া হয়ে উঠলো। দেখো তাহলে কেন? দেখো একই ব্যাপার, এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন। তাহলে ভয়ানক উত্তেজনা কেন? তাহলে তখন যখন একটা আস্ত গল্প লিখে ফেললো একাসনে বসে, তখন সেই গল্পটা পড়ার পর যখন তখন বুঝতে পারছে যে এটা খুবই একদম একটা হুবহু গল্পের মতোই লাগছে, তখন একটা নতুন সৃষ্টির আনন্দে তখন কিন্তু একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে। ঠিক আছে, তোমরা একটা একটু মনে রাখতে পারো, কোশ্চেনগুলো কিন্তু আসার মতো। আচ্ছা, এরপরে কি বলা আছে? আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকে বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। তাহলে দুধ দাঁড়িয়ে মানে তাড়াতাড়ি নিচে নেমে এসে, তাহলে কাকে বললো? ছোটো মাসিকে বললো। কি বললো? যে ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 থেকে বড় হলেও সমবয়সী। তাহলে 8 বছরে বড় কে? ছোটো মাসি। আচ্ছা, কাজে মামার বাড়িতে এলে সব কিছু ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা
ছোটো মাসিকে সর্বাগে দিয়ে বসে। সর্বাগে কথার অর্থ হচ্ছে সবার আগে দিয়ে বসে। আচ্ছা, তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বললে, ওমা এ তো বেশ লিখছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিস নি তো? তাহলে এই জায়গাটা থেকে একটা কোশ্চেন হয় যে গল্পটি দেখার পর, তপনের লেখা গল্পটি দেখার পর ছোটো মাসি কী বলেছিল তপনকে? তাহলে ছোটো মাসি বলেছিল যে তুই বেশ লিখছিস তো, কোনো জায়গা থেকে টুকলিফাই করিস নি তো, অর্থাৎ নকল করিস নি তো। এই কথাটাই ছোটো মাসি বলেছিল তপনকে গল্পটা দেখার পর। ঠিক আছে? আচ্ছা, এরপরে কী বলা হয়েছে, ছোটো মাসি ভালো হবে না বলছি। এটা কি তখন বলছে, আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি, বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই। তাহলে এখানে কিন্তু এবার ছোটো মেসোমশাইকে দেখার একটা আবার প্রতিশ্রুতি দিল। কিন্তু গেলেন ওই যে কোথা গল্পের সে আটশাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তখন, মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো। আচ্ছা, এখানে তোমরা একটা বিষয় একটা খেয়াল রাখতে পারবে, এই যে রোজ তোর মেসোমশাইকে দেখাই, মানে এখান থেকে কিন্তু আরও একটা মানে দেখার একটা প্রতিশ্রুতি দিল যে এই গল্পটাও তোর মেসোমশাইকে দেখানো হবে। কিন্তু আমরা আগে জেনেছি যে ছোটো মেসোমশাই ও কিন্তু আগেই শ্বশুরবাড়ি থেকে কিন্তু চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হয়েছে, তপনও কি বাড়িতে চলে এসেছে। আর যে এখান থেকে আমরা মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসো, হ্যাঁ, ওই গল্পটার জন্য হাঁ করে আছে। যেই গল্পটা ওর নতুন মেসোমশাই তার প্রথম গল্পটা একটা কারেকশন করে একটা পত্রিকা ছাপানোর ইঙ্গিত দিয়েছিল। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখো, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী। তাহলে এদিকে তপনের এইরকম করে বাড়িতে সবাই কবি সাহিত্যিক কথাশিল্পী বলে একটা এরকম করে কেউ অনেকেই বলতেছে এরকম করে। আচ্ছা, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে, হা বাবা তোর হবে, এরকম অনেকে ঠাট্টা করছে কেউ। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। যেন নেশায় পেয়েছে। তাহলে কে কিসের নেশা পেয়েছে? যে তপন গল্প লেখার একটা নেশা পেয়েছে। আচ্ছা, তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটির সম্পর্কে একেবারে আশাছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। এই লাইনটা থেকে একটা কোশ্চেন হয় যে এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? এই অ্যান্সারটা পাওয়ার জন্য আবার তোমাদের একটু পিছন দিকে দাঁড়াতে হবে। কী বলা হয়েছে এখানে দেখো, ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। তাহলে ছোটো মাসি আর মেসো সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে তাদের বাড়িতে একদিন বেড়াতে এসেছিল। তাহলে কোন ঘটনা? তাহলে এখানে ঘটনা বলতে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ওই পত্রিকাটি নিয়ে যখন তার ছোটো মাসি এবং ছোটো মেসো, হ্যাঁ, যখন বেড়াতে এসেছিলো, সেইখানে সেই ঘটনার কথাই ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলা হয়েছে, কেন, হেতু, সমাধান নিয়ে কেন, এই যে কেন, হেতু কথা কেন থেকে, কারণ মানে এই প্রশ্নগুলো কিন্তু তপনের মনে কিন্তু উদয় হচ্ছে, মানে একটা জাগরণ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর কি বলা হয়েছে এখানে দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তাহলে বুকের রক্ত তপনের ছলকে ওঠে কেন? তাহলে সন্ধ্যাতারা পত্রিকাটা নিয়ে নতুন মেসো আর ছোটো মাসি আর নতুন মেসো যখন তাদের বাড়িতে একটা বেড়াতে আসলো, তপনের বাড়িতে যখন বেড়াতে আসলো, তা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তাহলে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? আচ্ছা, অলৌকিক শব্দের অর্থ তোমরা এটা জেনে নেবে যে অলৌকিক শব্দের অর্থ হচ্ছে অবাস্তব। তাহলে এখানে অলৌকিক বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? যে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে, আর সেই জন্য আর ওই পত্রিকাটি কী করবে, এবার হাজার হাজার ছেলেমেয়ের কাছে ঘুরবে। এখানে অলৌকিক বলতে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর মতো দিয়ে যে হাজার হাজার ছেলের কাছে ঘুরবে, এই ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখো, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্র নাম রয়েছে, সূচিপত্রে কী নাম রয়েছে দেখো, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। তাহলে এইটা একটা নাম রয়েছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়,
সারা বাড়িতে কিসের সরগোল পড়ে যায়, যে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে, এই বিষয়টা নিয়েই একটা সরগোল পড়ে যায়। আচ্ছা, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। তার সঙ্গে তোমাকে এটাই কিন্তু খেয়াল রাখতে হবে যে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে আর ওই গল্পটি তার মেসোমশাই ছাপিয়ে দিয়েছে, এই বিষয়টা নিয়ে সারা বাড়িতে একটা শোরগোল পড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, পত্রিকাটি সকলে হাতে হাতে ঘোরে, সকলে একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখছিস তো, তাহলে তপনের প্রশংসা করছে অনেকেই। আবার মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। তাহলে মেসো আবার এই কথাগুলো বলছে ওই সময়। আচ্ছা, মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। এই লাইনটা তুলে কিন্তু বেশ দেখি কোশ্চেন আসে। ঠিক আছে, তো কী হচ্ছে, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। এখানে ও কথাটা বলতে কোন কথা বলা হয়েছে, যে তপনের লেখা গল্পটি নতুন মেশে কারেকশন করে পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, ওই কারেকশনের কথাটাই কে এখানে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলা আছে, ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। আচ্ছা, মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নেই, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। আচ্ছা, এখানে একটা বিষয় তোমার একটা কোশ্চেন একটা লক্ষ্য রাখতে পারো, যে তপনের লেখা গল্পটি যখন সমতারা পত্রিকায় ছাপানো হয়েছিল তখন তার বাবা এবং মেজো কাকুর প্রতিক্রিয়া কী ছিল। তাহলে তার বাবা কী বলেছিল, যে তাই তার নইলে ফট করে লিখলো আর একটা ছাপা হলো, এটা তাহলে বাবার প্রতিক্রিয়া। আর মেজো কাকুর প্রতিক্রিয়া কী ছিল, যে ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নেই, আমাদের থাকলে আমরা একটা চেষ্টা করে দেখতাম। ঠিক আছে, এটা তারা মেজো কাকুর একটা প্রতিক্রিয়া। আচ্ছা, এরপরে কী বলা হয়েছে দেখো, ছোটো মাসি প্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মিশু শুধু কফি। এই বিষয়টা একটু খেয়াল রাখতো, তাহলে কি ডিম ভাজা আর চা খায়, মিশু শুধু কী খান, মিশু শুধু কফি খান। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে, আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুতো, তাহলে এই প্রসঙ্গগুলো উঠছে। হ্যাঁ, ওই বিষয়গুলো যখন তপনের লেখা গল্পটি যখন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়ে যায় তখন বাড়িতে নানা রকম কথা বলতেছে, যে কেউ বলতেছে যে সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প কারা দিয়ে ছুতো, মানে ও যদি মেসুমশাই যদি না যদি এটা যদি করতো, এই কাজগুলো যদি কারেকশন করে দিয়ে না যদি ছাপিয়ে দিত, তাহলে তো সন্ধ্যাতারা সম্পাদক তো তাহলে এগুলো দিয়ে অত গুরুত্বই দিত না। এই কথাগুলো হচ্ছে। ঠিক আছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ আর খুঁজে পায় না তপন। তাহলে এই যে এরকম নানা রকম কথা হচ্ছে, তপনের গল্পের থেকে তপনের মেসোমশাই কারেকশনের বিষয়গুলো একটু যে ছড়িয়ে পড়েছে, এইসব আহ্লাদের মধ্যে তপন যেন কোথায় যেন নিজেকে একটা খুঁজেই পাচ্ছে না। হ্যাঁ, আর একটা যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ মানে উল্লাসিত হওয়ার কথা, সেই উল্লাসটা যেন তপন আর পাচ্ছে না। আচ্ছা, এরপরে কী বলা হয়েছে দেখো, অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি, বাবা তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। আচ্ছা, তার মানে তার মা আবার কি বলতেছে, মা আবার তাহলে কি বললো, তপনের গল্পটা তাহলে তখন ওই যে সন্ধ্যাতারা পত্রিকা নেওয়ার পর একটু পড়ে শোনাতে বলেছিল। ঠিক আছে। আচ্ছা, মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা, এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, তপনে অপরিচিত, এর মধ্যে তপন কোথা। তার মানে মেশো তপনের গল্পটি আগে করাই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তাহলে তপন কেন পড়তে পারে না, কেন বোবার মতো বসে থাকে, তপন যখন তার মায়ের অনুরোধে সোনাধারা পত্রিকা তার লেখা গল্পটি পড়তে যায়, তখন তপন দেখিয়েছে তার লেখা গল্পটি মেসোমশাই সম্পূর্ণটাই কারেকশন করে দিয়েছে। তখন তপন কিন্তু আর পড়তে পারে না, তখন তপন একটা মনে মনে একটা ভারাক্রান্ত হয়ে পড়ে, তখন তপন আর কিন্তু পড়তেই পারে না। ঠিক আছে, এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো, এখানে এই জায়গাটা কিন্তু একটা গল্পটা একটা মোড় পাল্টে গিয়েছে। আচ্ছা, তারপর ধমক খায়, কী রে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে হরে গেল। এইরকম আর কেউ অনেকে আবার এই কথাগুলো বলতেছে।
এরপর তপন দেখো তপন কী করছে, তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কী পড়ছে, তবু ধন্যে ধন্যে পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। এর পাশাপাশি এই রবগুলাই উঠেছে, কেউ কেউ এই কথাগুলোই বলতেছে তপনের লেখক গল্পে তপনের নতুন মেশে ছাপিয়ে দিয়েছে, এই কথাগুলো তার মধ্যে একটা হচ্ছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় যেন আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কেন? তপন তা জানে না তপন। আচ্ছা, আজ মনে হয় যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন, এই লাইনটা তুলে কিন্তু একটা কোশ্চেন হতে পারে। তাহলে তার কোন দিনটি সব থেকে দুঃখের দিন ছিল? তপনের লেখা গল্পটি যেদিন সংসারা পত্রিকায় প্রকাশিত হয়, তার মায়ের অনুরোধে যখন এই গল্পটি পড়তে যায়, সেই গল্পটি পড়তে গিয়ে তপন যে দুঃখ পায় সেই দিনের কথা বলা হয়েছে। কারণ কি? তা সেই গল্পটি নতুন মেশনসে সম্পূর্ণটাই পাল্টে দিয়েছে। এখানে সেই দিনের কথাই বলা হয়েছে। আচ্ছা, এরপরে কী বলা আছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তাহলে সংকল্প কী করে? সংকল্প মানে একটা প্রতিজ্ঞার মতো করতেছে। হ্যাঁ, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক। তাহলে এইটাই একটা সংকল্প করেছিল, যদি এর পরবর্তীতে তপন কোনো লেখা ছাপাতে দেয় তো সে নিজে গিয়ে দিবে, আর এতে তার গল্প ছাপা হয় হোক না হয় না হোক। এটা একটা সংকল্প করেছিল তপন। আচ্ছা, এরপরে কী বলা আছে, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। ঠিক আছে, এখান থেকে গল্পটা একটা শেষ হচ্ছে। তো তোমরা আশা করছি যে গল্পটা বুঝতে পারছো। গল্পটা অনেকটাই সহজ, একটু একটু আমাদের পড়লেই গল্পটি হয়ে যায়। তো এই গল্পের বিষয়ে যদি কোনো কোশ্চেন প্রশ্ন থেকে যায় তোমাদের, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।